প্রথম প্রমাণটা দেখাই। দেখুন প্রথম প্রমাণটা কি, তার বয়স, জন্ম 1946 সালের ফেব্রুয়ারি মাসে, যেটা শুরুতে বলছিলাম আপনাদেরকে। মেজর ডালিম ভুয়ো হবার প্রথম প্রমাণ আপনাদেরকে দেখাই। কি আসল মেজর ডালিম, দেখুন যার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি এবং সেনার পোশাক পরা যে ছবিটা দেখাচ্ছে, জন্ম 1946 সালের ফেব্রুয়ারি মাসে। দেখুন তো এই ব্যক্তির সঙ্গে এর মিলছে কিনা কোথাও। চোখ দেখুন, সব থেকে বেশি যেটা ধরা পড়ে সেটা হচ্ছে চোখ। দেখুন এর ভুয়ো ডালিমের বয়স কি দেখে মনে হচ্ছে 79 বছর। শুভাশিস, এনার বয়স দেখে আপাত দৃষ্টিতে 79 বছর কি মনে হচ্ছে আপনার? আজকের ডেটে আমরা বলিউড এবং টলিউডের জন্য আমরা প্রচুর দেখেছি প্রস্থেটিক মেকআপ কিভাবে কি করতে পারে। এখানে কোনোভাবেই ইনি 79 নন, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি ইনার মধ্যে দেখতে পারলাম বারবার করে, যখন যে বেসিক একটা মুখের স্ট্রাকচারে দুজনের মধ্যে একটা সিমিলারিটি থাকা উচিত সেটার কিচ্ছু নেই। দ্বিতীয় কথাটা, ইনার বয়েস যেটা ইনার জাস্টিফাই করা উচিত সেটা কোনোভাবেই জাস্টিফাইড নয়। আমি গোটা ইন্টারভিউটা দেখেছি, ইনি যেভাবে কথা বলেছেন, যেভাবে প্রোনাউন্সিয়েশন করেছেন, যেভাবে তার হাত চলেছে বা যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ, তাতে 79 কোনো মতেই বয়স কত মনে হচ্ছে আপনার দেখে? 68, 67, 68 ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স। চুল দেখে মনে হচ্ছে না, এবং আমি বলতে পারি তার থেকেও কম হতে পারে, এটা 62, 63 হতে পারে। মানে নোওয়্যার অ্যাবভ 70, এটা কোনোভাবেই অ্যাবভ 70 হতে পারে না। কারণ আপনি সব থেকে ইম্পর্টেন্ট ইনার স্কিন দেখুন, স্কিনটা ভালো করে লক্ষ্য করুন। এটা 70-তে যেগুলো হওয়া উচিত বা 70+ যেগুলো হওয়া উচিত, যেভাবে রিঙ্কেলস হওয়া উচিত, এজ রিঙ্কেলস যেটাকে আমরা বলি, তার কোনো রকম জিনিসই এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। এটা প্রস্থেটিক মেকআপ বলে কি মনে হচ্ছে? সেটা হওয়ার চান্স আছে, 100% এটা হওয়ার চান্স আছে। বেশ, এবার আসবো সেই যে প্রমাণে, প্রস্থেটিক মেকআপ যে কথা শুভাশিস এতক্ষণ আমাদের বলছিলেন, আমরা সিনেমাতে দেখেছি। তাহলে আসুন সেটা আপনাদেরকে দেখাই। বিশেষ করে একটা সিনেমাতে অমিতাভ বচ্চনকে এরকম একটা প্রস্থেটিক মেকআপ করানো হয়েছিল, সিনেমাটা খুব জনপ্রিয় হয়েছিল, এই মেকআপের কথাই মনে পড়লো। এবার আসি যে তার যে কাজকর্ম, সেই সমস্ত কাজকর্ম দিয়ে কোনোভাবেই জাস্টিফাই করা যাচ্ছে না। কারণ 30 বছর ধরে রাষ্ট্রদূত এবং পাইলটের কাজ করা মেজর ডালিম, বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে কাজ করেছেন আপনি শুভাশিস, তাদের জেনারেল বৈশিষ্ট্যগুলো কি থাকে? প্রথম জিনিস হলো তথ্যভিত্তিক কথা বলবেন, তারা টু দি পয়েন্ট কথা বলবেন। আমার কেন জানি না গোটা ইন্টারভিউটা থেকেই বারবার একটা মনে হচ্ছিল হি ইজ টকিং আ পলিটিক্যাল এজেন্ডা, একটা পলিটিক্যাল ন্যারেটিভকে উনি প্রতিস্থাপন করার চেষ্টা করছেন বা উনার মাধ্যমে প্রতিস্থাপিত করার চেষ্টা করা হচ্ছে। উনি কোনোভাবেই একটা ডিপ্লোম্যাটের মতো কথা বলছিলেন না। প্রথম যে জিনিসটা আমার ভীষণ চোখে পড়ছে, উনি প্রতিটা ওয়ার্ড বলছেন একটা জায়গার দিকে তাকিয়ে, মানে কোথাও থেকে উনাকে প্রম্পটিং করা হচ্ছিল। এবং সব থেকে বড় কথা, হি ওয়াজ রিডিং সামথিং। যদি একটু ভালোভাবে জুম করে বোঝা যায় উনি কিছু একটা রিড করছিলেন এবং উইচ ওয়াজ অ্যাঙ্গুলারলি প্লেসড। উনি যেখানে বসে আছেন সেখান থেকে অ্যাঙ্গুলার দেখাই, একবার দেখুন। সেই ভিডিওটা দেখাতে দেখাতে আপনাদেরকে কতগুলো তথ্য দিয়ে, যে 30 বছর ধরে তিনি যে তার কর্মকাণ্ডটা আমরা একটু জোগাড় করার চেষ্টা করেছিলাম। এই যে চিরকুট এসছে তার হাতে, আমরা কয়েকটা জিনিস একটু বলি। যে মানুষটা 30 বছর ধরে রাষ্ট্রদূত এবং পাইলটের কাজ করেছেন, পাক এয়ারফোর্সে জয়েন করেছেন 1964-এ, পাক আর্মিতে জয়েন করেছেন 1965-এ, মানে 18 বছর বয়সে উনি এয়ারফোর্সে জয়েন করেছিলেন। 19 বছর বয়সে উনি জয়েন করেছিলেন পাক আর্মিতে। পাক আর্মি এই জন্যই বলছি কারণ তখন বাংলাদেশ এবং পাকিস্তান ভাগ হয়নি, তার মানে পুরোটাই পূর্ব পাকিস্তান। 1971-এ শেখ মুজিবুর রহমানের যে স্বাধীনতা আন্দোলন, সেখানে জয়েন করেছিলেন। 1974 সালে বাংলাদেশ আর্মি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। এই শেখ ডালিমকে, আমি এই জায়গাটায় একটু যাব, শরীফ শাহাবুদ্দিন বাংলাদেশের সাংবাদিক আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, যে তথ্য বলছে যে 1974 সালে তাকে বাংলাদেশ আর্মি থেকে বের করে দেওয়া হয়েছিল, মেজর ডালিমকে কেন বের করে দেওয়া হয়েছিল, এটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। উনি এবং ওনার বন্ধুরা আর্মির কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করে একটা মুভমেন্টে ছিল। কি ভায়োলেট করেছিলেন, কি ঘটেছিল? ওখানে থেকে তার বন্ধু বান্ধব
যে কয়জন আছে আর্মিতে ওদেরকে নিয়ে একটা ট্রাক বোঝাই করে সৈনিক নিয়ে সে ওই ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় চক্কর দেয়, লাস্টে গিয়ে বঙ্গবন্ধুর বাসায় যায়, বাসায় গিয়ে কিছু অভিযোগ করে। তার যে বন্ধু বান্ধবের কথা আপনি বলছেন তারা কি সবাই আর্মিরই লোক ছিলেন? সবাই আর্মি। আচ্ছা, সবাই আর্মির। তো ওরা ধরেন আর্মির একটা আপনি সে একা একজন ইন্ডিভিজুয়াল বাইরে যেতে হলে পারমিশন নিতে হয়। সে প্রায় 5-6 জন মেজর, কর্নেল আর ওর সৈনিক একটা ট্রাক বোঝাই করে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গেছে। কোনো কিছুর ট্রাকেরও পারমিশন নেয় নাই, ওদের যারা আছে তাদের পারমিশন কিচ্ছু নেয় না, জাস্ট বেরিয়ে গেছে। এটাকে মিউটিনিও বলা যায়, রিভোল্ট বলা যায়, অনেক কিছু বলা যায়। তো ওরা শুধু কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের জন্য ওদের 4 জন মেজরের চাকরি একদম। কিন্তু আবার তথ্য বলছে সেদিন তো শেখ মুজিবুর রহমানের কাছে তারা গিয়ে পৌঁছলেন, তারপরে শেখ মুজিবুর রহমান তিনি কি করলেন? কারণ তার সঙ্গে শোনা যায় যে ফোন করেছিলেন তিনি কাউকে, এবং শেখ মুজিবুর রহমানের সঙ্গে এই যে মেজর ডালিম তার একটা সুসম্পর্কের কথা শোনা যায়, যে তাকে যখন সরিয়ে দেওয়া হয়েছিল সেনাবাহিনী থেকে তিনি শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে দুপুরে ভাত খেতেন। হ্যাঁ, ঘটনা একটু সংক্ষেপে বলি। বঙ্গবন্ধু তখন সেনাপ্রধান শফিউল্লাহ এবং ডেপুটি সেনাপ্রধান মেজর জিয়াকে ফোন করে, দুইজনকেই, যে তোমাদের ছেলেরা যে ওদের কি সমস্যা আছে, ওরা আমার বাসায় চলে আসছে, ওদের এগুলো তোমরা দেখো না কেন? তো বলছে ঠিক আছে। তো বঙ্গবন্ধু বলছে যে হ্যাঁ, তোমাদেরকে আমি বলে দিছি, তোমাদের ব্যবস্থা নিবে, তোমাদের যা সমস্যা আছে ওরা দেখবে, যাও তোমরা তো এখন। তো তারপর ওরা চলে যায়। এরপরে যে সেনাপ্রধানরা দুইজনে বসে এবং তাদের যে তারা তো লক্ষ্য করছে যে এটা ভয়াবহ একটা জিনিস করে ফেলছে এরা, যে একেবারে আর্মির কোড অফ কন্ডাক্ট ব্রেক করে, ভায়োলেট করে তারা সরাসরি সরকার প্রধান তার বাসায় চলে গেছে। তো এই জন্য তাদেরকে সাময়িকভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। তো বঙ্গবন্ধুর কাছে এই রিপোর্ট আসার পরে উনি আবার ফোন করে আবার বললেন ওদেরকে, তোমরা, আমি ওদের সমস্যা দেখতে বলছি, কিন্তু কিছুই তো ওরা বলতে পারেনি ডিটেল বঙ্গবন্ধুকে। তো বলছে যে আমরা আমাদের সমস্যা আছে, বিপদ আছে, আমার সমস্যা হয়েছিল সিনিয়রদের সঙ্গে, সমস্যা সিনিয়রদের সাথে না। তারপর তার সিনিয়ররা বলল বঙ্গবন্ধুকে যে আমাদের সেনাবাহিনীর যে রুলস আছে সেগুলো ভায়োলেট করছে, এদেরকে কোনো অবস্থাতেই সেনাবাহিনীতে আর রাখা যাবে না। তাই আমরা তাকে একটা অভিযোগ উঠছে, আরেকজন চরিত্র এর মধ্যে রয়েছেন, সেটা হচ্ছে ওনার স্ত্রী, তার সঙ্গে সিনিয়র অফিসারদের কোন রকম একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এই তথ্যটা কি সঠিক? এই যে ইনি হচ্ছেন তার স্ত্রী, তার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এবং শোনা যায় যে ওনার যে সিনিয়র অফিসার তার সঙ্গে ওনার স্ত্রী, যার মৃত্যু হয়েছে কিছুদিন আগে, তিনি এই মুহূর্তে আর জীবিত নেই বলেই তথ্য বলছে, এবং ওনার সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। সেটাই কি সমস্যার প্রথম এবং সূত্রপাত? এটা ঠিক, এতদিনের ঘটনা তো এটা ঠিক এক্সাক্ট বলা যাবে না।